নমস্কার বন্ধুরা, চম্পা ব্লকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও অনেক দিন পর চলে এলাম সেলুলার জেল। ভারতের এখন এটা একটা ন্যাশনাল মেমোরিয়াল হয়ে রয়েছে। যাই হোক, এরই একটা ইতিহাস আমরা জানবো আজকে আমাদের সেই প্রণব ব্যানার্জি স্যারের কাছ থেকে। তো সেলুলার জেলটা কোনো এক সময় ভাঙার চেষ্টা করেছিল। তো তো ভাঙতে ভাঙতে আজ এর 3টে উইংস আজও আছে। তো 4টে উইংস অলরেডি ভাঙা হয়ে গেছে। তো সেলুলার জেলটাকে ভাঙা হয়েছিল তার বিষয়ে সে পরবর্তীকালে জেলটাকে ভাঙা হয়েছিল সেই সম্বন্ধে আমরা জানবো এই মাস্টারমশাইয়ের কাছ থেকে। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার, আপনার কাছেই শোনা যে আপনার বাবা মানে এই সেলুলার জেলেই চাকরি করতেন। চাকরির উদ্দেশ্যে মানে আন্দামানে প্রথম এসেছিলেন এবং পরবর্তীকালে তিনি সেলুলার জেলেই চাকরি পেয়েছেন এবং চাকরি করতেন। তারপরে ওনারই সামনে সেলুলার জেলকে ভাঙা হয়েছিল। বৃত্তান্ত কতদূর কি হয়েছে সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? তার কিছুটা অংশ আমার জানা আছে, বাবার কাছ থেকে শুনেছি, বা কিছু প্রোগ্রামে আমি নিজেও যুক্ত থেকেছি। একটা হলো যে আমাদের দেশ, একটা প্রথম কথা যেটা বলে নিই, সেটা হচ্ছে বাবা তো ঢুকে দেখলেন যে জেল ভাঙা চলছে এবং তিনি তখন থেকেই প্রতিবাদ করতে শুরু করলেন। বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের কাছে চিঠি দিতে শুরু করলেন। এটা 1964 সাল থেকেই শুরু হয়ে গেল। 1966 সাল নাগাদ তিনি 300 লোকেদের একত্রিত করে সই করে এটার বিরুদ্ধে, ভাঙার বিরুদ্ধে তিনি একটা অভিযোগ প্রধানমন্ত্রীর নামে পাঠিয়ে দিলেন এবং বিভিন্ন প্রদেশের যে স্বাধীনতা সংগ্রামীদের অ্যাড্রেস তার কাছে ছিল তাদেরকেও সেই সব অ্যাড্রেসে তিনি চিঠি পাঠাতে শুরু করলেন। ফলে একদিন দেখা গেল যে সেলুলার জেলের যে দেয়ালটা ভাঙা হচ্ছিল, যেটা আজও দাঁড়িয়ে আছে, সেই দেয়ালটা ভাঙা বন্ধ হয়ে গেছে। এর আগে 3টে উইংসকে ভেঙে দেওয়া হয়েছে। 7টা উইংস তো ছিল, তার মধ্যে 3টে উইংসকে ভেঙে দেওয়া হয়েছে, যেখানে আজকে জিবি পন্থ হাসপাতাল বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে বড় সরকারি হাসপাতালটা গড়ে উঠেছে গোবিন্দ বল্লভ পন্থের নামে। গোবিন্দ বল্লভ পন্থ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অবশ্য যদিও গান্ধীজির অহিংসাবাদী আন্দোলনে তিনি সমর্থক ছিলেন। এখন প্রশ্ন হলো, সেলুলার জেলকে ভাঙা হচ্ছিল, একটা কথা আন্দামানে আসার সময় থেকে আকাশে বাতাসে ভাসছিল। কথাটা হচ্ছে জাপানি বোমার আঘাতে জেলের অন্যান্য উইংস গুলো ভেঙে গেছে। জেলের অন্যান্য উইংস গুলো, যে 3টে উইংস ভাঙা পড়েছে, সেগুলো জাপানি বোমার আঘাতেই ভেঙে গিয়েছিল। সরকার তারপর ভেঙে ফেলে ওটাকে ওখানটায় কিছু করার চেষ্টা চলছে, বিশেষ করে হাসপাতাল গড়ে তোলার একটা প্রচেষ্টা চলছে এবং হাসপাতালটা হবে গোবিন্দ বল্লভ পন্থের নামে। কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, একটা অংশ তো ভাঙা বন্ধ হয়ে গেল। এইবার স্বাধীনতা সংগ্রামীদের একটা কমিটি তৈরি হলো। সেই কমিটিতে 5 জন স্বাধীনতা সংগ্রামী, তার মধ্যে বঙ্গেশ্বর রায়, বিশ্বনাথ মাথুর, খুচিরাম মেহতা, এরকম 5 জন লোক তারা আন্দামানে এলেন এটাকে তদন্ত করে দেখতে। এবং তারা দেখলেন যে এটা মানে
ভাঙাটা বন্ধ করা দরকার। এবং সেলুলার জেল যে অবস্থায় আছে, একটা উইংস তো এখানকার সাধারণ যে যারা সাজা টাজা পেত এখানে আন্দামানে, তাদের জন্য ব্যবহার করা হতো। একটা অংশ জেলের অফিস ছিল। তো উনি বললেন এগুলো বন্ধ করতে হবে, নতুন জায়গায় জেল বানাতে হবে। আর জেলে যে 3টে অংশ রয়েছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, সেগুলোকে স্মৃতি বা স্মারক হিসেবে এবং ন্যাশনাল মেমোরিয়াল হিসেবে তৈরি করা দরকার। তারা এটা সিদ্ধান্ত নিলেন এবং তারা গিয়ে তাদের যে কমিটি, সেটা সরকারকে তাদের যে রিপোর্ট সেটা পেশ করলেন। সেই রিপোর্ট অনুযায়ী এখানে 1974-এ স্বাধীনতা সংগ্রামী যারা জীবিত ছিলেন, তখন যারা আন্দামানে জেল খেটে গেছেন, সেই সংগ্রামীদের মধ্যে যাদের যাদের পাওয়া গেল সবাইকে নিয়ে সরকার একটা চেষ্টা করলো আন্দামানে জমায়েত করার জন্য। তাদেরকে নিয়ে জমায়েত করতে লাগলো। তো সেই সব সংগ্রামীদের নিয়ে এলেন, তারা দেখলেন সেলুলার জেল, এবং তারা ফিরে গিয়ে তাদের যে কমিটি, তাদের যে দেখার যে অবজারভেশন, তার রিপোর্ট সরকারকে পাঠানো হলো। এবং সেই রিপোর্টের মধ্যে তারা লিখে দিলেন যে আমরা জানতে পেরেছি যে জাপানি বোমার আক্রমণে মোটেই 3টে উইংস ভাঙেনি। জাপানিরা তাদের প্রয়োজনে একটা উইংসকে ভেঙেছিল, আর বাকি 2টো উইংস কেন ভাঙা হয়েছে, আর একটা উইংস ভাঙা চলছিল, যার দেয়ালটা এক সাইডের দেয়াল দাঁড়িয়ে আছে, 3 সাইডের দেয়াল ভাঙা হয়ে গেছে, 4র্থ উইংসটার। এর কারণটা অন্য কোথাও নিহিত। এটা তারা রিপোর্ট দিলেন যে জাপানের বোমার আক্রমণে কিন্তু ভাঙেনি। এইবার প্রশ্ন, ইতিহাসের ছাত্র হিসেবে আমরা এই প্রশ্নগুলো করতে পারি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বিভিন্ন ধারায় পুষ্ট হয়েছে। প্রথম দিকে লেখালেখির মাধ্যমে, কারণ আমাদের দেশের স্বাধীনতাটা প্রথম অস্ত্র গেল পলাশির মাঠের লড়াইতে। তারপর থেকে বিভিন্ন আন্দোলন হয়েছে, সশস্ত্র আন্দোলন হয়েছে, নিরস্ত্র আন্দোলন হয়েছে। গান্ধীজির যুগে এসে নিরস্ত্র আন্দোলন বা সত্যাগ্রহ আন্দোলন একটা বিরাট আকার ধারণ করলো। সেই সঙ্গে সমান তালে চলতে লাগলো শ্রমিক কৃষকের আন্দোলন এবং যুবক ছেলেদের সশস্ত্র আন্দোলন। অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, বেঙ্গল ভলান্টিয়ার্স ইত্যাদি নাম দিয়ে বিভিন্ন রকমের সশস্ত্র আন্দোলনের সংগঠন গড়ে উঠল। তারা বোমা, পিস্তল ইত্যাদি জোগাড় করে ব্রিটিশ শাসক শ্রেণীর ওপরে আঘাত হানতে শুরু করলো। তারা সেই সব ব্রিটিশ শাসকদের ওপর আক্রমণ করত যে ব্রিটিশ অফিসার বা ব্রিটিশ শাসক সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাতে। যেমন ক্ষুদিরাম অ্যাটাক করেছিল কিংসফোর্ডকে, বিহারের বুকে, মুজফ্ফরপুরে। কারণ কিংসফোর্ড মানুষের উপরে অত্যাচার করত এবং ওখানে বন্দে মাতরম বলার জন্য ওই সুশীল বলে একটি ছেলেকে 24টা বেত মারার তার অর্ডার দিয়েছিল। তার বিরুদ্ধে ক্ষুদিরাম অ্যাটাক করেছিল, যদিও কিংসফোর্ডকে মারা যায়নি। কিন্তু এর পরবর্তী যুগে একের পর এক অস্ত্র লুণ্ঠন মামলা, কিংবা বাঘা যতীনের কথা যদি দেখি, বুড়িবালামের তীরে তিনি লড়াই করলেন। বহু ছেলেরা, আমরা যদি দেখি ভগৎ সিং এর দলের যে কাজকর্ম, সেগুলো সবই সশস্ত্র আন্দোলন। এমনকি এই পরবর্তী সময়ে যে সমস্ত কৃষক আন্দোলন হলো, সেগুলোও সশস্ত্র আন্দোলন। বার্মাতে থারওয়ার্ডি আন্দোলন হলো, সশস্ত্র আন্দোলন। আমাদের দেশে অন্ধ্রে গোদাবরীতে রানপা আন্দোলন হলো, কৃষকরা আন্দোলন করলো আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে, সশস্ত্র আন্দোলন। সুতরাং এই সমস্ত সশস্ত্র আন্দোলন, মোকলা যারা মুসলিম কৃষক ছিল কেরলে, তারা সশস্ত্র আন্দোলন করলো, তাদেরকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে। এবং এই যে সশস্ত্র বোমা পিস্তল নিয়ে
আক্রমণ করার যে যুবকরা যে দলগুলো গঠন করেছিল এবং তাদের যে কর্মপদ্ধতি, সশস্ত্র আক্রমণের কর্মপদ্ধতি যারা চালাচ্ছিল, সেই সমস্ত মানুষদেরকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, আন্দামান সেলুলার জেলে 1857 থেকে শুরু করে নেতাজির সময় পর্যন্ত লাস্ট ব্যাচ আইএনএর পরবর্তী সময়ে উৎসাহিত হয়ে নেভাল মিউটিনি হচ্ছে, উৎসাহিত হয়ে ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হচ্ছে। লাস্ট গ্রুপটাকে যখন পাঠানো হয়েছে এখান থেকে, সেটা হচ্ছে সেনাবাহিনীর অফিসাররা সেলুলার জেলে যারা বন্দী ছিল, তার মধ্যে লাস্ট গ্রুপ, যেটাকে জাপানিরা এসে মুক্তি দিয়েছিল, যেই গ্রুপটাকে যারা বন্দী ছিল এখানে, ব্রিটিশ সেনাবাহিনীর আমাদের ভারতীয় অফিসাররা, তারা বিদ্রোহ করেছিল সেনাবাহিনীতে। তাহলে আমরা কি দেখলাম, যে পুরো এই সেলুলার জেলে বন্দী যে মানুষগুলোর নাম লেখা আছে, এরা সকলে সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। ভারতবর্ষের এটাই একমাত্র জেল যেখানে শুধুমাত্র সশস্ত্র সেনানীদের বন্ধ করে রাখা হয়েছে। সশস্ত্র সংগ্রাম, যেটা ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ধারা, সশস্ত্র আন্দোলনের ধারা, সত্যাগ্রহ আন্দোলনের ধারা, শ্রমিক কৃষকের আন্দোলনের ধারা, বিভিন্ন ধারায় আমাদের স্বাধীনতা আন্দোলন। শুধুমাত্র একটা কোনো ধারার জন্য লোকেরা বলে গান্ধীজির জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, ঘটনা কিন্তু তা না। সমস্ত রকমের আন্দোলনগুলো মিলিতভাবে এই আমাদের স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছে। এবার ভারতবর্ষের যতগুলো জেল আছে, সেই জেলেতে যাদের বন্ধ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের, সেখানে মিক্সড, সেখানে সত্যাগ্রহী আন্দোলনে যারা যোগদান করেছিলেন তাদেরও বন্ধ করা হয়েছিল, সশস্ত্র আন্দোলনে যারা যোগদান করেছেন তাদেরও বন্ধ করা হয়েছিল। কিন্তু এইটাই একমাত্র জেল, সেলুলার জেল, যেখানে সশস্ত্র আন্দোলনের লোকেদেরকেই একমাত্র বন্ধ করা হয়েছিল। সেটা 1857 থেকে শুরু করা হয়েছে আর 1938 পর্যন্ত। সশস্ত্র সংগ্রামের লোকেদের, সাধারণ অন্যান্য কয়েদিদেরকেও রাখা হয়েছে, তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যারা সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন, তার মধ্যে একটা গ্রুপের নাম আছে চৌরি চৌরা আন্দোলন। চৌরি চৌরা আন্দোলন গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছিল, গান্ধীজির নেতৃত্বে চৌরি চৌরাতে আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটনা ঘটলো, সেখানকার কৃষকরা এমনভাবে পুলিশের অত্যাচারে খেপে গিয়েছিল যে পুলিশকে থানার মধ্যে বন্ধ করে তারা জ্বালিয়ে দেওয়া, সেখানে থানার মধ্যে বন্ধ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। গান্ধীজি রেগে গিয়ে বললেন, আন্দোলন আমি তুলে নিলাম। কারণ উনি সত্যাগ্রহী ছিলেন, উনি নিরস্ত্র আন্দোলনে বিশ্বাস করতেন, বললেন আমি তুলে নিলাম। কিন্তু সেই আন্দোলনে যারা সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিল, পুলিশকে যারা সশস্ত্রভাবে আক্রমণ করেছিল, তার যে মানুষগুলো, সেই মানুষগুলোকে, চৌরি চৌরা আন্দোলনের সেই মানুষগুলো সেলুলার জেলে বন্ধ করা হয়েছিল। সুতরাং আমরা জানতে পারছি যে সেলুলার জেলেতে যেসব স্বাধীনতা সংগ্রামীদের বন্ধ করা হয়েছিল, তারা সকলেই সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী মানুষজন ছিলেন। ঠিক আছে, এইবার স্বাধীনতার পর যখন ইতিহাস লিখতে যাওয়া হলো, সেই ইতিহাসে সশস্ত্র সংগ্রামের ধারাটাকে অনেকটা কম করে দেখাবার একটা প্রচেষ্টা চলেছে, সেখানে সবটা জুড়েই রয়েছে গান্ধীজি এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। ভারত ছাড়ো আন্দোলন কিংবা সত্যাগ্রহ আন্দোলন, লবণ আইন ভঙ্গ আন্দোলন ইত্যাদি, এইগুলোকেই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। ইতিহাসের ছাত্র হিসেবে আমি কি প্রশ্ন করতে পারি যে সশস্ত্র আন্দোলনের যে ধারাটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিল, সেই আন্দোলনটাকে মুছে ফেলার জন্য সেলুলার জেলকে ভাঙা হচ্ছিল? সেলুলার জেলটাকেই যদি ভারতবর্ষের অন্যান্য জেলে তো সব মিশ্র অবস্থায় রয়েছে, সেখানে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীও রয়েছে, নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামীও রয়েছে, জেলে গেছিলেন। কিন্তু এইটাই একমাত্র জেল যেটা প্রমাণ দিচ্ছে যে সশস্ত্র আন্দোলনের ধারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ধারাকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছিল,
যথেষ্ট ব্রিটিশকে ভারত ছেড়ে যেতে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছিল। আমাদের এখানে বন্দী ছিলেন, এই জেলখানায় বন্দী ছিলেন গণেশ ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বা চট্টগ্রাম অস্ত্রাগার যে যুব বিদ্রোহ, চট্টগ্রাম যুব বিদ্রোহের একজন নেতা সূর্য সেনের সাথী, তিনি বন্দী ছিলেন এই সেলুলার জেলে। তিনি তার একটা লেখায় লিখছেন যে ব্রিটিশ পার্লামেন্টে তখন প্রধানমন্ত্রী ছিলেন এটলি, মিস্টার এটলি এবং ব্রিটিশ লেবার পার্টি তখন ক্ষমতায় রয়েছে। সেই সময় ভারত স্বাধীন হয়। ব্রিটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী এটলি আমাদের দেশের একজন জাজ, ক্যালকাটা হাইকোর্টের জাজ ফণীভূষণ চক্রবর্তীর কাছে কথায় কথায় স্বীকার করেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, তাকে জাজ জিজ্ঞেস করেছিলেন যে আপনারা 1947 সালে দেশটাকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেন, আরো তো পড়ে যেতে পারতেন। উনি বললেন না, ওই সময়টাতে আমরা বিচার করে দেখেছি, আমাদের পার্লামেন্ট বিচার করে দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্রের আন্দোলনের ফলে দেশের মধ্যে সশস্ত্র আন্দোলনের ধারা আরো বেশিভাবে পরিপুষ্ট হচ্ছে, লোকেরা আমাদের শাসন মানতে চাইছে না। এই সশস্ত্র আন্দোলন দিকে দিকে মাথা চাড়া দিচ্ছে, তারা ব্রিটিশ শাসন মানতে রাজি হচ্ছে না। ব্রিটিশ পার্লামেন্ট তাই ডিসিশন নিয়েছিল এই দেশটাকে ছেড়ে দিয়ে আমাদের চলে যেতে হবে, দেশটা স্বাধীন হয়েছিল। সুতরাং আমি দায়িত্ব নিয়ে প্রশ্ন করতে পারি যে সেলুলার জেলটিকে ভাঙার পেছনে ভারতবর্ষের সশস্ত্র আন্দোলনের ধারাটাকে মুছে দেওয়ার অপচেষ্টা ছিল না তো? ধন্যবাদ। নিজের গুলিতে আত্মহত্যা করলেন, ওর মাথাটা কেটে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো। আর বাকি গ্রুপের মধ্যে বারিন ঘোষ, অরবিন্দর ভাই, ছোট ভাই উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায়, তোমার উপেন্দ্রনাথ ব্যানার্জি, অবিনাশ ভট্টাচার্য, এই রকম 10-11 জন ছেলেকে প্রথম আন্দামান সেলুলার জেল তৈরি হওয়ার পর 1906 সালে কমপ্লিট হলো। 1907-08 সালে এদেরকে প্রথম বিপ্লবী দল গঠন করে, যারা বোমা পিস্তলের মাধ্যমে দেশকে স্বাধীন করবে ভাবছিল। বিরাট কেস হলো, বিরাট কেসে চিত্তরঞ্জন দাস, শুনেছো তো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সিআর দাস তখন ব্যারিস্টার, এদের পক্ষে দাঁড়ালেন। অরবিন্দ ছাড়া পেলেন। অরবিন্দ ছাড়া পেয়ে বিপ্লবের রাস্তা ছেড়ে তিনি চলে গেলেন পন্ডিচেরিতে, আশ্রম খুলে তিনি সাধু সন্ন্যাসী হয়ে গেলেন। তিনি বললেন আর বিপ্লবের সঙ্গে আমার কোন, ঠিক আছে, মানুষের আত্মিক উন্নতি করতে হবে এবং তাকে ওইভাবে সে বড় হবে, নিজের মধ্যে তার আত্মচেতনা বোধ জাগবে, সে স্বাধীন হবে। এবং আমি যে বলছি জাপানি বোমার আক্রমণে ভাঙেনি, এটা স্বীকার করছে খুশিরাম মেহতা। এরা যে 5 জন এখানে এসেছিল, তারা যে দেশে ফিরে গিয়ে যে রিপোর্টটা দিল, হ্যাঁ, সেই রিপোর্টটা আমি পুরো তুলে দিয়েছি এখানে। এখানটা আমি পুরো তুলে নিয়েছি। Japan is never bombard it. They only dismantled a wing of the jail. এটা তারা লিখছেন, আমি তাদের রিপোর্টটা তুলে নিয়েছি। এই বইটার মধ্যে তারা লিখছে, তাদের একটা যে রিপোর্টটা বেরিয়েছিল, যে রিপোর্টটার প্রথম পাতা। এইটা
তারপরে এই যে এই ফিগারগুলো পেয়েছিলাম ওই সলবে 19 যাওয়ার সময় খাড়ির মধ্যে, খাড়ির যে শুলোগুলো বেরিয়ে থাকে না, সেইগুলো ঠিক এই ফিগার হয়ে গেছে। একটা শুয়োর না? হ্যাঁ, শুয়োরটা বেরিয়ে গেছে। এইগুলো পেয়েছিলাম হাটবের সমুদ্রের চড়ায়। এইটা এই একটা এইটাকে কি কচ্ছপ? কচ্ছপের মতন দেখাচ্ছে। এইগুলো পেয়েছি। হ্যাঁ, এটা ওয়ান্ডুরে সি বিচ থেকে কাছে। এইটা আমার এখানে একটা জবা ফুল গাছ ছিল, সেই জবা ফুল গাছটা যখন তুলে এই বাড়ি করার সময় কাটলো, টেনে তোলার সময় শিকড়টা এত লম্বা, একটা মাথাটা এরকম, আর শিকড়টা হয়ে গেছে এত লম্বা। তো শিকড়টাকে কেটে দিয়েছি, কেটে ওটা একটা কাঠের উপর ফিট করে দিলাম, জাস্ট ওইরকম হয়ে গেছে। এটা একটা গিরগিটি দেখাচ্ছে, একটা গিরগিটি, মানে একটা, মানে কি বলবো, এটা একটা হরিণের মাথাই হোক আর যে কোনো জন্তু জানোয়ারের মাথা হোক। হ্যাঁ, এইগুলো হচ্ছে গাছটাকে ওই অবস্থায় পেয়েছি, একটা আলাদা শিকড়, এটাকে পেয়েছি আলাদা শিকড়, দুটোকে জুড়ে দিয়েছি, আর একটু ওই ব্লেড দিয়ে চেঁচে পরিষ্কার করে দিয়েছি, ব্যাস আমার কাজে আর কিছু নেই। এইটা পেয়েছিলাম সলবে 19 একটা বাঁশ গাছের গোড়ায়, ওই যে বাঁশের শিকড়, ওই যে জিরাফ, হ্যাঁ জিরাফ দাঁড়িয়ে পাতা কাটছে, আর ওই শিকড়টা অন্য কোনো গাছের শিকড়। এইটা কার্বন স্কোপ, এইটা, হ্যাঁ, আর এগুলো বেশিরভাগটাই ওয়ান টু সি বিচ। এইটা এই একটা গাছের বিষয়, ওটা পুরো এন্টারটাই একটা শিকড়, একটা পাখি যেন বসে আছে গাছের গাছে, একটাই শিকড়। গাছের এই ইয়েতে টুকরা টুকরা মতন হয়ে থাকে না, যে গাছগুলো দেখবে সমুদ্রের চড়ায় পড়ে আছে, খানিকটা অংশ এরকম একটা টুকরানো মতন, একটা অ্যানাকন্ডা। এই শিকড়টা রোজ লোকেরা হোঁচট পায়ে রাখতো, রোজ লোকেরা শিকড়টা তুলে আনতো, কেটে দিয়ে আমার